হ্যালো স্টুডেন্ট, আমি অর্ক লাহা। আজ আমি তোমাদের ক্লাস 9-এর ফার্স্ট চ্যাপ্টার পদার্থের পরিমাপ বা মেজারমেন্ট এই চ্যাপ্টারটি পড়াবো। পড়ানোর আগে একটা গুরুত্বপূর্ণ কথা শুনে রাখো। তোমরা যারা ভৌতবিজ্ঞান পড়তে চাও বা ভৌতবিজ্ঞান সম্বন্ধে জানতে চাও, তারা মুখস্থ বিষয়টাকে পুরোপুরিভাবে মন থেকে মুছে ফেলো। কারণ ভৌতবিজ্ঞান মুখস্থ করে পড়ার জিনিস না। তাহলে এখানে কোশ্চেন আসছে, তাহলে দাদা ভৌতবিজ্ঞান কিভাবে পড়ব? ভৌতবিজ্ঞান পড়তে গেলে ভৌতবিজ্ঞানটাকে ফিল করতে হবে। সেটা কীরকম জিনিস? ভৌতবিজ্ঞান স্ক্রিপ্ট নয়, ফ্যাক্টে বিশ্বাসী। সো ভৌতবিজ্ঞান প্রমাণ চায়। যে যত ভালো প্রমাণ করতে পারবে বা প্রমাণ দিতে পারবে, সে তত ভালো ভৌতবিজ্ঞান পড়তে পারবে বা জানতে পারবে। সো ক্লিয়ার? আমি তোমাদের বোর্ডসের জন্য বা তোমাদের যতটুকু জানা দরকার ততটুকু পড়িয়ে দেব। ঠিক আছে? তো আর বেশি না বকে স্টার্ট করা যাক। সো তোমাদের প্রথমেই যে ব্যাপারটা আসে সেটা হচ্ছে পরিমাপের ধারণা বা কনসেপ্ট অফ মেজারমেন্ট। তো কনসেপ্ট অফ মেজারমেন্ট জিনিসটা কি? গায়ে মাখে না পেটে খায়? এর কোনোটাই না। তাহলে কনসেপ্ট অফ মেজারমেন্ট বলতে বোঝায় আমরা যেসব জিনিসপত্রকে পরিমাপ করি। এবার আমরা পরিমাপ কেন করি? কি দরকার? পরিমাপ না করলেও তো চলে যাবে। না, সেরকম ব্যাপার না। তাহলে একটা গল্প বলা যাক, কেন আমরা পরিমাপ করি। ধরো তোমার মা তোমাকে দোকানে পাঠালো, বলল যা 100 টাকা দিচ্ছি, 5 কেজি আলু কিনে নিয়ে আয়। তুমি দোকানে চলে গেলে এবং দোকানদারকে গিয়ে বললে আমাকে 5 কেজি আলু দাও। দোকানদার বলল 5 কেজি আলুর দাম 110 টাকা। বাট তুমি তো 100 টাকাই এনেছো। এবার তুমি বললে যে আমি 100 টাকা এনেছি, আমাকে তাহলে 100 টাকারই দাও। ঠিক আছে, দোকানদার তোমাকে 100 টাকার আলু দিল। এবার দোকানদার তোমাকে বলল যে 100 টাকায় 4.5 কেজি আলু হয়েছে তোর। ঠিক আছে, তুমি বাড়ি চলে এলে। মা বললো আলু এনেছিস? হ্যাঁ। বললো কত আলু এনেছিস? বললো তুমি যে 100 টাকা দিয়েছিলে, 100 টাকাতে 5 কেজি আলু তো হয়নি, 4.5 কেজি হয়েছে। ঠিক আছে, তাহলে এবার ব্যাপারটা হচ্ছে এই 5 কেজি আর 4.5 কেজির মধ্যে পার্থক্য আছে। তাহলে তোমাকে বলেছিল 5 কেজি আলু আনতে, তুমি নিয়ে এলে 4.5 কেজি আলু। তাহলে 500 গ্রাম তুমি কম এনেছো। তাহলে পরিমাপ আমাদের দৈনন্দিন জীবনে খুবই একটি কার্যকারী বিষয়। তাহলে পরিমাপ করতে হবে। এটা গেল। এরপর হচ্ছে ভৌত রাশি। ভৌত রাশি বলতে আমরা কি বুঝি? ভৌত রাশি হচ্ছে যে সমস্ত পারিপার্শ্বিক পদার্থকে আমরা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে পরিমাপ করতে পারি। এবার পরিমাপ কীরকম জিনিস, কোন জিনিসগুলোকে আমরা পরিমাপ করতে পারি আর কোনগুলোকে পারি না? আমাদের জীবনে অনেক কিছু জিনিসপত্র আছে আর পারিপার্শ্বিক অনেক কিছু জিনিসপত্র মিলেমিশে আছে। এবার হচ্ছে গরু আছে, ছাগল আছে, তারপরে হচ্ছে মানুষ আছে, ঠিক আছে, গাছপালা আছে, আবার আমাদের জীবনে সুখও আছে, দুঃখও আছে, কষ্টও আছে। ঠিক আছে, এবার হচ্ছে কোনো কিছুর ওজন, একটা
ছাগল, তাকে যদি আমরা পরিমাপ করি তার ওজনটা বলতে পারবো, কিন্তু সেটা হচ্ছে একটা ভৌত রাশি। কিন্তু আবার যদি তোমাকে বলা হয় যে হ্যাঁ, তোর কতটা রাগ হয়েছে রে, পরিমাপ করে বল, তাহলে তুমি কি করতে পারবে সেটা? সেটা সম্ভব না। তাহলে সেটা ভৌত রাশি না। ক্লিয়ার? নেক্সট, আবার ভৌত রাশি দু প্রকার, একটা হচ্ছে স্কেলার রাশি, একটা হচ্ছে ভেক্টর রাশি। সো স্কেলার রাশি কোনগুলি? স্কেলার রাশি বলতে আমরা বুঝি যে সমস্ত রাশির মান আছে কিন্তু অভিমুখ নেই, মানে কোনো ডাইরেকশন নেই, এবং এক্ষেত্রে যাদের যোগ ভেক্টর রাশির যোগের নিয়ম অনুযায়ী হয় না তাদেরকেও আমরা স্কেলার রাশি বলি। এবার কোশ্চেন হচ্ছে স্কেলার রাশি কোনগুলি? স্কেলার রাশি হচ্ছে দৈর্ঘ্য, ভর, সময় ইত্যাদি, এগুলো হচ্ছে স্কেলার রাশি। এগুলির মান আছে কিন্তু অভিমুখ নেই। এবার আসা যাক ভেক্টর রাশিতে। ভেক্টর রাশি কোনগুলি? ভেক্টর রাশি বলতে যে সমস্ত রাশির মানও আছে আবার অভিমুখও আছে, মানে ডাইরেকশনও আছে। কিরকম ব্যাপারটা? ধরো রাস্তা দিয়ে একটা গাড়ি যাচ্ছে, এবার গাড়িটা যাচ্ছে, তার কত স্পিড আছে তুমি বলতে পারবে, এবং কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে দেখে সেটাও তুমি বলতে পারবে। তাহলে এই বেগ হচ্ছে একটা ভেক্টর রাশি, সেরকম ত্বরণও হচ্ছে একটা ভেক্টর রাশি। ঠিক আছে, এরপর আসা যাক বৈশিষ্ট্য মাপিক বা বৈশিষ্ট্য অনুযায়ী রাশির আবার দু রকম বিভাগ আছে। একটা হচ্ছে মৌলিক বা ফান্ডামেন্টাল কোয়ান্টিটিস, একটা হচ্ছে ব্যুৎপন্ন রাশি বা ডিরাইভড কোয়ান্টিটিস। এবার কোশ্চেন হচ্ছে ফান্ডামেন্টাল রাশি বা মৌলিক রাশি কোনগুলি? কিভাবে বুঝবো কোনগুলো মৌলিক রাশি আর কোনগুলো ডিরাইভড রাশি? মৌলিক রাশি হচ্ছে 7টি মোট মৌলিক রাশি আছে। এবার মৌলিক রাশিগুলো জানা দরকার। এবার 7টা মৌলিক রাশি হচ্ছে দৈর্ঘ্য, ভর, সময়, তাপমাত্রা, বৈদ্যুতিক প্রবাহ, পদার্থের পরিমাণ আর উজ্জ্বলতা। এবং ব্যুৎপন্ন রাশি বা ডেরাইভড কোয়ান্টিটিসগুলো হচ্ছে ক্ষেত্রফল, আয়তন, ঘনত্ব, গতি, বল, কাজ ইত্যাদি। এবার এদেরকে ডিরাইভড রাশি কেন বলা হয় আর ওদেরকে মৌলিক রাশি কেন বলা হয়? মৌলিক রাশি বলার কারণ হচ্ছে ওরা স্বাধীনভাবে গঠন হয়, কারুর সাহায্য ছাড়াই গঠিত হতে পারে, তাই ওদেরকে মৌলিক রাশি বলা হয়। আর ডিরাইভড রাশি কাদেরকে বলবো? যারা অন্যের সাহায্যে গঠিত হয়, মানে মৌলিক রাশিগুলির সাহায্যে গঠিত হয়। ব্যাপারটা কিরকম? ধরো আমি এখানে বললাম যে ডিরাইভড রাশি হচ্ছে আয়তন, তাহলে আয়তন আয়তন হচ্ছে মৌলিক রাশির সাহায্যে গঠিত। কিরকম? আয়তনের সূত্র আমরা কি জানি? এল কিউব বা দৈর্ঘ্যের ঘনফল। ঠিক আছে, তো দৈর্ঘ্য থেকে তৈরি হচ্ছে আয়তন। তাহলে দৈর্ঘ্য একটা মৌলিক রাশি, এবার মৌলিক রাশি থেকে তৈরি হচ্ছে আয়তন। তাহলে এখানেই বললাম যে মৌলিক রাশির সাহায্যে গঠিত হয় তাদেরকে বলা হয় ডিরাইভড ইউনিট। তাহলে আয়তন হচ্ছে একটা ডিরাইভড কোয়ান্টিটিস। নেক্সট, এখানে একটা পার্থক্য আছে, স্কেলার রাশি ও ভেক্টর রাশির পার্থক্য। কি বলছে তাহলে? স্কেলার রাশি শুধুমাত্র মান আছে, অভিমুখ নেই। আর ভেক্টর রাশির ক্ষেত্রে বলছে ভেক্টর রাশির মানও আছে ও অভিমুখও আছে। 2 নম্বরে বলছে সমজাতীয় স্কেলার রাশির যোগ সাধারণত বীজগাণিতিক নিয়ম অনুযায়ী হয়। আর ভেক্টর রাশির ক্ষেত্রে বলছে সমজাতীয় ভেক্টর রাশির যোগ সাধারণ বীজগাণিতিক নিয়ম অনুযায়ী হয় না। তাহলে এখানে একটা প্রশ্ন আসে যে তাহলে ভেক্টর রাশির যোগ কিভাবে হয়?
তখনই বললাম যে ভেক্টর রাশির যোগ হয় ভেক্টর যোগের নিয়ম অনুযায়ী। এবার 3 নম্বরে বলছে দুটো স্কেলার রাশির গুণফল সর্বদা একটি স্কেলার রাশি হবে। আর ভেক্টর রাশির ক্ষেত্রে ভেক্টর রাশির গুণফল স্কেলার রাশিও হতে পারে, আবার ভেক্টর রাশিও হতে পারে। ক্লিয়ার? নেক্সট, এবার আসা যাক এককে, ইউনিটস। প্রথমত ব্যাপারটা হচ্ছে আমরা ইউনিট কেন ব্যবহার করি, ইউনিটের কাজ কি বা ইউনিট কেন দরকার। হ্যাঁ, ইউনিটের দরকার আছে। কেন? আবার একটা গল্প বলি। ধরো তোমাকে বলা হলো যে দোকানে যা, দিয়ে গিয়ে 5 কেজি চাল নিয়ে আয়। তুমি গেলে, তুমি ধরো ফার্স্ট টাইম দোকান যাচ্ছ। এবার তুমি দোকানদারকে গিয়ে বললে আমাকে 5 কেজি চাল দাও। দোকানদার তোমার কথা মতো 5 কেজি চাল দিল। তুমি ভাবলে যে দোকানে আমি যাই কিছু জিনিসপত্র কিনতে যাব, তাহলে কেজিটা হয়তো আমাকে বলতে হবে, যে ফার্স্ট টাইম এরকম যাই সে হয়তো ভাবতে পারে তার। এবার গেলে, এবার নেক্সট ডে গেলে তোমাকে তোমার মা বলল ডিম নিয়ে আয়। ঠিক আছে, তুমি চলে গেলে, আর তোমার মনে হলো যে হ্যাঁ আজকে 10টা ডিম নিয়ে আসবো আমি। কিন্তু তুমি কি আবার বললে যে আমাকে 10 কেজি ডিম দাও। কিন্তু সেক্ষেত্রে দোকানদার তোমার কথা শুনে কিন্তু অবাক হবে। তাহলে সেক্ষেত্রে তোমাকে কি বলতে হবে, যে 10টা ডিম দাও। এবার তাহলে বুঝতে পারলে যে নির্দিষ্ট এককের প্রয়োজনীয়তা অনেকটা। সমস্ত রাশির নির্দিষ্ট ও নিজ নিজ একক আছে। ক্লিয়ার? নেক্সট হচ্ছে দৈর্ঘ্যের পরিমাপ। আমরা কিভাবে দৈর্ঘ্যের পরিমাপ করব? দৈর্ঘ্যের পরিমাপ অনেকভাবেই করা যায়। যেমন আমরা বা তোমরা করেছো যে স্কেলের সাহায্যে দৈর্ঘ্যের পরিমাপ, আবার ভার্নিয়ার স্কেল, স্ক্রু গেজ, এগুলো দিয়েও দৈর্ঘ্যের পরিমাপ করা যায়। আবার ক্ষুদ্র দৈর্ঘ্য আমরা কিভাবে পরিমাপ করে থাকি, মাইক্রোমিটার স্ক্রু গেজ বলে একটা যন্ত্র আছে, সেটা দিয়ে আমরা ক্ষুদ্র ক্ষুদ্র দৈর্ঘ্য পরিমাপ করি। এবার হচ্ছে ভরের পরিমাপ। ভরের পরিমাপ আবার কিভাবে করা যায়, ভর, এক্ষেত্রে বলে রাখি ভর আর ওজন কিন্তু এক জিনিস না, দুটো ডিফারেন্স জিনিস। ঠিক আছে, আর ভর আমরা কিভাবে পরিমাপ করি, ভর আমরা ইলেকট্রিক ব্যালেন্স দিয়ে করতে পারি, আবার স্প্রিং ব্যালেন্স বা স্প্রিং তুলা দিয়ে করতে পারি, বা বিম ব্যালেন্স দিয়ে ব্যবহার করতে পারি। ওজন করার ক্ষেত্রে আমরা সাধারণত ওজন মেশিন যেটা থাকে বা দাঁড়িপাল্লা, এটা দিয়ে আমরা ওজনটা পরিমাপ করি। কিন্তু ভর পরিমাপ করা যায় ইলেকট্রনিক ব্যালেন্স, স্প্রিং তোলা আর বিম ব্যালেন্স, এ সমস্ত যন্ত্র দিয়ে। এবার আসছে নেক্সট, সময়ের পরিমাপ। এটা খুব সাধারণ বিষয়। সময় আমরা কিভাবে পরিমাপ করি, ঘড়ি দেখে, কেউ কেউ স্টপ ওয়াচ ব্যবহার করে। আবার আর একটা দিয়ে সময় পরিমাপ করা যায়, সেটা হচ্ছে পারমাণবিক ঘড়ি বা অ্যাটমিক ক্লক। এবার এক্ষেত্রে পরিমাপ করতে গেলে ভুল ত্রুটি তো থাকতেই পারে, আবার কখনো কখনো নির্ভুলও হয়। নির্ভুল কিভাবে পরিমাপ করব, আমরা নির্ভুল পরিমাপ কিভাবে করব, যতটা সঠিকভাবে পরিমাপ করা যায় ততটাই নির্ভুল হওয়ার চান্স কমে যায়। এটাই একমাত্র রুলস। এবার আসছে ত্রুটি, ইরর্স। পরিমাপের বিভিন্ন ক্ষেত্রে ত্রুটি হতে পারে। যেমন ধরো যন্ত্রগত ত্রুটি হতে পারে, যন্ত্রের লিমিটেশন যখন পার হয়ে যায় তখন ত্রুটি দেখা যেতে পারে। আবার মানবজনিত ত্রুটি বা হিউম্যান এরর দেখা যেতে পারে। ধরো যে ওজন করছে সে ভুল করে দিল, সেক্ষেত্রে ত্রুটি দেখা যেতে পারে। আবার পর্যবেক্ষণগত ত্রুটি দেখা যেতে পারে। ধরো সে এতটা ওজন হয়েছে, সে ভুল করে 5-এর জায়গায় 4 বলে দিল, 5 কেজির জায়গায় 4 কেজি বলে দিচ্ছে, তাহলে সেটা চোখের ভুল হতে পারে বা পর্যবেক্ষণগত ত্রুটি হতে পারে। হুম,
তো আজ এই অবধি। নেক্সট দিন তোমরা তোমাদের টেক্সট বইয়ের 3 পাতা, প্রথমের 3 পাতা পড়ে আসবে, রিডিং দেওয়া আসবে, তাহলে তোমাদের সুবিধা হবে পড়তে। এবং এর পরের দিন আমরা কিছু প্রমাণ আছে, সেই প্রমাণগুলো করব। এবং তোমাদের জন্য 3টে কোশ্চেন থাকবে, যতটুকু পড়ালাম তার মধ্যে থেকে অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে। আর যদি কিছু ডাউট থাকে তোমাদের, সেটা কমেন্ট বক্সে লিখতে পারো, আমি আমার সাধ্যমতো সলিউশন দেওয়ার চেষ্টা করব। লেটস থ্যাংক ইউ।